আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টকের 13তম দিনে। দেখতে দেখতে 12টি এপিসোড পেরিয়ে আজকে কিন্তু আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি। এই কারণেই কিন্তু আজকে আমাদের টপিকও আমরা নির্ধারণ করেছি করোনার সেকেন্ড ওয়েভ অথবা দ্বিতীয় প্রবাহ কেমন হতে যাচ্ছে, এর প্রস্তুতি এবং স্বাস্থ্যবিধি কি কি মেনে চললে আমরা এ থেকে মোকাবেলা করতে পারি এই প্রসঙ্গে। এবং আমাদের সাথে কে থাকছেন তার সাথে তো অবশ্যই পরিচয় করিয়ে দিব। তার আগে বলে দিচ্ছি যে আপনারা কিন্তু আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন 96.4 ফ্রিকোয়েন্সিতে এবং একই সাথে দেখতে পাচ্ছেন আমাকে 96.4 স্পাইস এফএম-এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে। ইতিমধ্যে কিন্তু লকডাউনের পরপরই এখন যেহেতু একটি নিউ নর্মাল লাইফ স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের যাবতীয় কাজ আবারও শুরু করে দিয়েছি আগের মতো। কিন্তু এখন রিসেন্টলি আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা চিন্তা করি, ইটালি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, এগুলোতে কিন্তু করোনায় মৃত্যুর হার এবং আক্রান্তের হার বেড়ে গিয়েছে বহু গুণ। এবং একই সাথে যেই ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে যে এই সময়টাতে যে আমরা যেটা চিন্তা করছি যে যেহেতু সামনে শীত আসছে, সেহেতু করোনার দ্বিতীয় প্রবাহ কিন্তু বাংলাদেশেও আঘাত হানতে পারে। তাই বাংলাদেশে করোনার দ্বিতীয় প্রবাহর মরণঘাতী আঘাত কেমন হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা বা আমাদের অবস্থানটা কোন জায়গায়, এইসব ব্যাপারে আমাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য যিনি আমাদের সাথে আজকে থাকছেন তাকে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নেই, তার নামই যথেষ্ট তার পরিচয় বলে দেওয়ার জন্য। তিনি ডক্টর আব্দুর নূর তুষার। তিনি আছেন আমাদের সাথে। তিনি একজন গণমাধ্যম কর্মী, হিউজ মিডিয়া পার্সোনালিটি, আর এবং বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি ডক্টর রয়েছেন তাদের মধ্যে থেকে অন্যতম। স্যারের কাছে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু আমাদেরকে নিচে লাইভের কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারেন, SMS করতে পারেন এবং একই সাথে কিন্তু আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আর তাছাড়া ডায়াল করতে পারেন আমাদেরকে 09642964964 এই নাম্বারটিতে ডায়াল করে স্যারের সাথে সরাসরি আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। এখন তাহলে চলে যাব সরাসরি স্যারের কাছে। স্যার কেমন আছেন আপনি? আপনাকে ভালো আছি, আমার গলা বসা ছিল, আজকে একটু ভালো। জি স্যার। স্যার আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং এত কষ্ট করে আপনি এসেছেন এত অসুস্থতার মধ্যে। কষ্ট হবে এমন হয় নাই, আমি গাড়ি দিয়ে এসেছি, এটা আসলে কষ্ট হতো। তো অসুস্থতার মধ্যেও আপনি যে সময় দিচ্ছেন, কথা বলছেন কষ্ট করে, আই থিঙ্ক উই আর ভেরি গ্রেটফুল। কষ্ট হলে আসতাম না আমি খুবই এইসব ব্যাপারে একটু সচেতন। আমার কষ্ট হলে আমি যাব কেন, আমি ফোন করতাম যে আমি আজকে আসতে পারছি না। কষ্ট হয় নাই, কিন্তু যেটা হয়েছে যে গলা বসা গলায় রেডিওতে আসতে হয় না, কেননা রেডিও তো গলার কাজ। কিন্তু আমি আপনাকে কথা দিয়েছি প্রায় 1 মাস আগে। জি স্যার। তো সেই কারণে আমি কথা দিলে কথা থেকে সরতে চাই না। যাক, এতেই বোঝা যায় যে আসলে ডেডিকেশন থাকার কারণেই হয়তো বা আজকে আপনি আব্দুর নূর তুষার। স্যার আমি আসলে পুরোপুরি বলতে পারছি না যে আমি আনন্দিত, কারণ আমি প্রচণ্ড ভীত আর প্রচণ্ড ভয় পাচ্ছি। এটা আসলে একটি সাহসিক। ধরেন আমি আপনার ক্লাসরুমের শিক্ষক, আপনি তো শিক্ষককে ভয় পাবেন না, আপনি শিক্ষকের কাছ থেকে যা জানার জেনে নেবেন। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি মনে করেন যে আমি একটু বেশি জানি, তাহলে আপনি আমার কাছ থেকে শিখবেন। আর যদি মনে করেন যে আমরা একই কাজ করি, আমরা গণমাধ্যমে কাজ করি, তাহলে আপনি আমার কলিগ, আর আপনি কিছুদিন পরে ডাক্তার হবেন, তখন তো অবশ্যই আপনি আমার সহকর্মী হবেন। তো সব মিলে আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নাই, বরং আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। জি স্যার, অনেক কিছু জেনে নিব আপনার কাছে। এবং যেহেতু আজকের টপিক রয়েছে যে করোনার দ্বিতীয় প্রবাহ এবং খুবই বিতর্কিত এবং সেন্সিটিভ একটি ইস্যুতে আমরা কথা বলতে যাচ্ছি, তো এই সিরিয়াসনেসে ঢোকার আগে যেটি একটু জেনে নিতে চাই সেটা হচ্ছে শুরুর দিকে কিন্তু যখন প্রথম মার্চ মাসে প্রথম কেসটা ধরা পড়েছিল, তখন কিন্তু টেস্টের পরিমাণও কম ছিল এবং ডায়াগনোসড কেসের পরিমাণও কম ছিল। তো সেই ক্ষেত্রে এখন মোট করা টেস্টের পরিমাণ বেড়েছে। তো যদি চিন্তা করি যে মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত এখন করোনার আপডেটটি যদি বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশের গ্রাফটি আসলে কোন দিকে যাচ্ছে? প্রথমত শুরুতে টেস্টের পরিমাণ কম ছিল, কারণ রোগী কম ছিল, সব দেশেই সেটা হয়। কিন্তু যে হারে টেস্ট বাড়ার কথা ছিল বাংলাদেশে, সেভাবে বাড়ানো যায়নি এবং আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ টেস্ট করেছি মাত্র 1-2 দিন, তারপরে আমরা টেস্টের পরিমাণ কমিয়ে দিয়েছি। তো যার ফলে আমাদের এইখানে কিন্তু প্রতি লক্ষ জনসংখ্যায় যে টেস্ট হওয়া উচিত, তার তুলনায় টেস্ট সবসময় কম ছিল, এখনও কম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখানে রোগীর সংখ্যা বেড়েছে এবং রোগীর সংখ্যা বেড়ে আবার রোগীর সংখ্যা কমে আসতে হয়। এটার একটা বিশ্বব্যাপী একটা সূত্র আছে, সেটা হচ্ছে গ্রাফটাকে এমনভাবে নেমে আসতে হয় যাতে আর নট
1-এর কাছাকাছি চলে আসে। R0 কি? R0 হচ্ছে একজন রোগী কয়জন রোগীকে সংক্রমিত করে। তো একজন থেকে এটা যদি 1 বা 2-এর কমে গিয়ে পৌঁছায়, তখন আমরা বলি যে করোনার প্রথম ওয়েভ শেষ হয়েছে। তা আমরা তো সেই জায়গায় পৌঁছাই নাই, ফলে আমাদের এখানে করোনার প্রথম ওয়েভ শেষ হয় নাই। ফলে আমরা দ্বিতীয় ওয়েভ, এই দ্বিতীয় ওয়েভ ব্যাপারটা আসলে আমরা মুখে মুখে বলতে শুরু করেছি, কারণ ওই বৈশ্বিক যে মিডিয়া আছে, যেমন ফ্রান্স, আমেরিকা, কিংবা ধরেন সুইজারল্যান্ড, কিংবা ধরেন ইউকে, ওইসব জায়গাতে ওরা সেকেন্ড ওয়েভের কথা বলেছে। সাথে সাথে আমরা শুরু করে দিয়েছি আমাদেরও সেকেন্ড ওয়েভ। আমরা ফার্স্ট ওয়েভ শেষ করতে পারি নাই, ফলে আমাদের সেকেন্ড ওয়েভ বলে কিছু নাই এখনো। হ্যাঁ, আবার যদি রোগীর সংখ্যা বাড়ে তাহলে বুঝতে হবে আমাদের ফার্স্ট ওয়েভে 2টা ঢেউ হয়েছে বড় বড়। এটা হচ্ছে বিষয় আর কি। জি স্যার। স্যার অ্যাটলিস্ট এতটুকু আমরা নিশ্চিন্ত হলাম যে আমরা এখনও সেকেন্ড ওয়েভই শুরু করতে, মানে ফার্স্ট ওয়েভে শেষ করতে পারিনি, সো সেকেন্ড ওয়েভে শুরু হওয়ার প্রশ্নই ওঠে না। স্যার, যেই জিনিসটা জেনে নিতে চাই সেটি হচ্ছে, প্রথম দিকে কিন্তু এরকম অনেক কথা উঠেছিল যে বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ এবং করোনা তাপে বাঁচে না, বা এরকম ব্যাপারগুলো এসেছিল। আসলে এটি কতটুকু আবহাওয়ার এগুলো সাথে দায়িত্বশীল লোকজনের কথা না, আবহাওয়ার সঙ্গে করোনার কোনো সম্পর্ক নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মধ্যপ্রাচ্যে একটা ফ্লু ভাইরাস দেখা দিয়েছিল যার নাম ছিল মার্স। হ্যাঁ, মিডল ইস্ট ভাইরাস এটার নাম ছিল। তো এবং এর আগে সার্স নামে একটা ভাইরাসও, এটা চীন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছেছিল। তো ওইখানে তাপমাত্রা কত? ওইখানে তো পৃথিবীর উচ্চ তাপমাত্রা। ফলে তাপের সাথে, বৃষ্টির সাথে, কিংবা শীতের সাথে এটার সম্পর্ক ওইভাবে কোনো আবিষ্কার করা যায় নাই। এটার সম্পর্ক হচ্ছে ড্রপলেট। আপনার আশেপাশে যদি কেউ কাশি দেয়, জোরে জোরে হাঁচি কাশি দেয়, এবং যদি আপনার হাত ইনফেক্টেড থাকে, অর্থাৎ হাতের মধ্যে জীবাণু থাকে, সেই হাত দিয়ে আপনি অন্য কোথাও স্পর্শ করেন, সেটা আবার অন্য কেউ স্পর্শ করে, অথবা আপনার হাতের সঙ্গে কেউ হাত মিলায়, অথবা আপনি মাস্ক ছাড়া ঘোরাফেরা করেন, তাহলে আরেকজন আক্রান্ত হতে পারে। এই বর্ষা, শীত, গ্রীষ্ম আবহাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আমাদের এখানে কিছু দায়িত্বশীল লোকজন, তারা দায়িত্ব জ্ঞানহীনের মতো এসব কথা বলেছেন বিভিন্ন জায়গায়, এবং এটা গুজব হিসেবে ছড়িয়ে গেছে। এটার কোনো ভিত্তি নাই। আপনারা এই করোনা সংক্রান্ত একদম আপডেটেড তথ্য জানতে চাইলে আমেরিকাতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে, তাদের ওয়েবসাইট আছে, সেখানে যেতে পারেন। ওরা গ্রাফিক্যালি এইসব তথ্য দিয়ে রেখেছে। আর ইংল্যান্ডে NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিস, তাদেরও খুব সুন্দর সুন্দর কমিউনিকেশন মেটেরিয়াল আছে, কিন্তু সেগুলো ইংরেজিতে। তো যারা ইংরেজি পারেন তারা বুঝবেন, আর যারা ইংরেজি পারেন না তাদের জন্য সমস্যা একটু ভিন্ন। তারা চেষ্টা করবেন আমাদের কোনো ভালো গণমাধ্যম অথবা এমন কেউ যিনি করোনা নিয়ে সবসময় সঠিক তথ্য দেন, এমন কাউকে ফলো করে ফেসবুক, ওয়েবসাইট, কোনো জায়গা থেকে সঠিক তথ্য জেনে নিতে। অবশ্যই স্যার। স্যার, আমরা একটু বুঝতে পারলাম যে ডিজিজ কন্ট্রোলের যে ইউনিটটা রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পেতে পারবো, এবং একই সাথে কিন্তু আমরা WHO থেকেও বিভিন্ন ইনফরমেশন অলরেডি পেয়েছি, এবং অসংখ্যবার এই ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে অনেকভাবে। সো একটা ইনফরমেশন আমার মানে কিউরিয়াস মন জানতে চাই, সেটি হচ্ছে করোনা এয়ারবর্ন, এই ব্যাপারটা কতটুকু সত্য? ইজ ইট রিয়েলি? প্রথমত হচ্ছে WHO সাইটটা আসলে অনেক বেশি একাডেমিক, এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না। WHO সাইটে গিয়ে সাধারণ মানুষ অত দ্রুত সবকিছু বুঝতে পারে না। WHO একটু টেকনিক্যাল সাইট, ফলে বেটার হচ্ছে আপনার যারা সাধারণ মানুষের জন্য কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করে তাদের ওখানে যাওয়া। করোনা এয়ারবোর্ন কথাটা আসলে ওইভাবে ঠিক না। করোনা এয়ারবোর্ন হতে গেলে তাকে ফগ ক্রিয়েট করতে হয়, অর্থাৎ করোনা এয়ারবোর্ন হয় সেটা কোথায় হয়? যেখানে নেবুলাইজ করা হয় করোনা পেশেন্টকে, অথবা অ্যানেস্থেশিয়া মেশিন ব্যবহার করলে, অথবা ভেন্টিলেটর দিলে, অথবা প্রসিডিউর করলে, তখন করোনা এয়ারবোর্ন হতে পারে। কিন্তু এটা এয়ারবোর্ন হয়ে বেশিক্ষণ থাকে না। এগুলো আসলে নানান ধরনের কথা। আপনি তো আর সাধারণ মানুষ তো আর আইসিইউতে প্রবেশ করবে না, সাধারণ মানুষ তার ভেন্টিলেটর লাগাবে না, ফলে এইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এটা এয়ারবোর্নই হোক আর যাই হোক, এটা নিয়েও ভয় এই জন্য পাবেন না যে একটা সাধারণ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে এটা এয়ারবোর্ন হলেও আপনার নাক দিয়ে ঢুকবে না। ফলে আপনি যদি মাস্ক ব্যবহার করেন তাহলে এটা এয়ারবোর্ন হোক আর এটা স্পেসশিপে চড়ুক, এটা আপনার নাক দিয়ে আসতে পারবে না। যাকে এটা শুনে নিশ্চিন্ত হলাম যে যদি আমরা মাস্ক, আপনার নাক মুখ ঢেকে রাখতে হবে। নাক মুখ ঢেকে রাখলে আপনার শরীরে এটা প্রবেশ করবে না। এটা এয়ারবোর্ন হোক আর যেদিক দিয়ে ঢুকুক, মানে এটা আপনার ভয় নাই। আপনি শুধু নাক মুখ ঢেকে রাখবেন। আপনার দরজা বন্ধ থাকলে বাইরে কি হচ্ছে আপনার তো দরকার নেই জানার। তো সে একই ব্যাপার। আপনি যদি আপনার ভাইরাস ঢোকার পথটাকে বন্ধ করে রাখেন, এটা এয়ারবোর্নই হোক আর যাই হোক,
আপনার তো ভয় নাই। ভয় নেই, সেটাই। এবং একটি ব্যাপার যেটা সবসময় শোনা যাচ্ছে যে শীতে করোনার দ্বিতীয় প্রবাহটা আসতে পারে, শীতকাল বারবার করেই বলা হচ্ছে এবং বিভিন্ন দেশে অলরেডি চলে এসেছে। আর তাছাড়া শীতের ভয়টা কেন আমি আপনাকে শীতের বলবো, ভয়টা কেন? হ্যাঁ হ্যাঁ, শীতে অন্য শ্বাসনালীর অসুখ হয়, যেমন শীতে দেখা যায় আমাদের সর্দি কাশি বাড়ে আমাদের মতো দেশে, তারপর নিউমোনিয়া বাড়ে, তারপর অ্যাজমা, হাঁপানি এগুলো বাড়ে। তো করোনা কোথায় যায়? ওই একই ফুসফুসেই যায়। এবং তখন যদি আপনার অ্যাজমা থাকে, তখন যদি আপনার অন্য ফ্লু থাকে, তখন যদি আপনার কোনো অ্যালার্জির অ্যাটাক থাকে, অথবা তখন যদি আপনার অন্য শ্বাসনালীর অসুখ যেমন ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস এগুলো থাকে, তাহলে কি হবে? আগেই আপনার লাংসটা দুর্বল হয়ে আছে, তার মধ্যে করোনা ঢুকলো। তো এটা হলে পরে আমাদের রোগীদের অবস্থা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বলা হচ্ছে যে শীতকালটা আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এবং এটার জন্য ডাক্তার একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে ফ্লুর টিকা নিয়ে নেওয়া। ফ্লুর টিকা নিলে কি হবে? অন্য যে জ্বরগুলি আছে ভাইরাসজনিত ফ্লু, সেগুলো আপনার হবে না। না হলে আপনি একটা জায়গা থেকে নিরাপদ থাকলেন, আপনার তখন যদি কোনো ইনফেকশন হয়, করোনাই হবে। তো একটা করোনা হওয়ার চাইতে একটা ফ্লুর উপরে একটা করোনা, অথবা অ্যাজমার উপরে একটা করোনা, অথবা ব্রঙ্কাইটিসের উপর একটা করোনা হওয়া কিন্তু বিপদ। তার মানে আপনার দুইটা অসুখ একসাথে হচ্ছে। এটা যাতে না হয়, এই জন্য শীতকালে সাবধান থাকতে বলা হয়েছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আবহাওয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও যেহেতু শীতে অন্যান্য সংক্রামক রোগগুলো বেড়ে যায়, সেটা আরেকটা ঝামেলা আছে। হ্যাঁ, শীতে কি হয়? শীতে দেখবেন যে আমরা গরমে কিন্তু আমরা কাছাকাছি বসি না, কিন্তু শীতে দেখবেন যে গরিব মানুষ আগুন জ্বালিয়ে একসাথে আগুনের পাশে বসেছে। অথবা শীতে দেখা যায় যে আমরা একটা কম্বল হয়তো শেয়ার করছি, টিভি দেখছি, একটা কম্বলের নিচে 3 জন ঢুকেছি। কিংবা শীতে দেখা যায় আমরা একটু কাছাকাছি থাকার চেষ্টা করি, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, কারণ ওদের তো এত জায়গা নাই এবং ওদের ওখানে বরফ পড়ে। ফলে ওরা ছোট জায়গাতে, ওদের যেসব রিক্রিয়েশনের জায়গা আছে যেমন পাব, বার, এইসব জায়গাতে ওরা ছোট জায়গাতে আগুন জ্বালিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করে। অর্থাৎ সামাজিক দূরত্বটা কমে আসে শীতে। তো এইটার জন্য শীত আরেকটু ভয়ঙ্কর হবে, যেটা আমাদের দেশের চাইতে পশ্চিম দেশে আরো ভয়ঙ্কর হবে। কারণ ওদের ওইখানে ওরা ফায়ার প্লেসের আশেপাশে এসে বসে, ওদের পাব বারগুলিতে ওরা খুব কাছাকাছি বসে। তো এইটা ওদের জন্য বেশি খারাপ। আর আমাদের জন্য শীতকালটা একটু এই জন্য চিন্তা করতে হবে, কারণ আমাদের এইখানেও আমরা শীতে কিন্তু একটু কাছাকাছি থাকি। আমরা যাতে ওদের মতো ভুলটা না করি, মানে সামাজিক দূরত্বটা মানে বজায় রাখি। যেহেতু বলছিলাম যে ইউরোপিয়ান দেশগুলোর কথা, সেটা আরো একটা ঝামেলা আছে। দেখা যায় যে এই যে আমরা স্যানিটাইজার ব্যবহার করছি, শীতে তো আপনি স্যানিটাইজার গরম করতে পারবেন না। তো অনেকেই দেখা যাবে ঠান্ডা লাগে বলে হাতে স্যানিটাইজার দিচ্ছে, ইউজ করতে চান। হ্যাঁ, এগুলা হচ্ছে শীতের চিন্তা। ফলে এইগুলা চিন্তা করে ডাক্তাররা এবং যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলেছেন যে শীতকালে এটা হবে। এটা টেম্পারেচারের সাথে না, এটা আমাদের ব্যবহারের সাথে। শীতে দেখা যায় আমরা হাত কম ধুই, স্যানিটাইজার কম লাগাই, ঠান্ডা অ্যাভয়েড করার চেষ্টা করি। এখন স্পিরিটওয়ালা স্যানিটাইজার, এটা যদি আপনি আগুন দিয়ে গরম করেন, এটা তো ভয়ঙ্কর হবে। তো এই জন্য আমাদের ওগুলো একটু কষ্টটা সহ্য করতে হবে। হাত কিন্তু স্যানিটাইজ করতে হবে, সাবান দিয়ে বারবার হাত কিন্তু ধুতে হবে। প্রয়োজনে সাবান দিয়ে হাত ধোয়ার সময় গরম পানি ব্যবহার করেন, কিন্তু স্যানিটাইজার তো আর গরম করতে পারবেন না। এই জন্য বাইরে বের হলে স্যানিটাইজার ব্যবহার করলে অবশ্যই স্যানিটাইজার এই অভ্যাসটা রাখতে হবে, একটু ঠান্ডা লাগলেও। মানে রুলস অফ প্রিকশনসগুলো অবশ্যই মেনে চলতে হবে, নো ম্যাটার হোয়াট। স্যার, ইউরোপিয়ান দেশগুলোর কথা যেটা বলছিলাম, যে ইটালি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, অলরেডি জানা গেছে যে ওদের এখানে করোনার আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়ে চলেছে। অর্থাৎ প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপটা আরও অনেক বেশি ভয়াবহ। এইটা কেন? এটা হয়েছে কারণ প্রথম ধাপে ওরা লকডাউন করেছিল। তো লকডাউন করে যখন বের হয়ে এসেছে, প্রথম ধাপে কিন্তু ওরা কার্যকরভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু যখন কমে গেছে, লকডাউন তুলে নিয়েছে, আমাদের দেশের মতো ওরা বের হয়ে সব কিছু স্বাভাবিকভাবে করতে শুরু করে দিয়েছে। ফলে সংক্রমণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। লকডাউন থেকে বের হয়ে এসে যদি আমরা আগের মতোই করি, তাহলে কিন্তু আমরা একদম লকডাউনের আগের অবস্থায় চলে গেলাম। কিন্তু প্রথম লকডাউন যখন হয়েছে তখন তো রোগী কম ছিল, আর দ্বিতীয় লকডাউন যখন এখন হচ্ছে, ওরাদের তো অনেক রোগী তখনও। এই জন্য দ্বিতীয় ওয়েভটা আরো বড় হয়ে গেছে ওইখানে। এবং এটাই হয়, মহামারীতে আপনি যদি প্রপারলি ফার্স্ট লকডাউন করে তারপরে যদি আপনি সবাইকে শিক্ষিত করে পরীক্ষা নিরীক্ষার পরিমাণ একই রকম রেখে বের না করেন, অর্থাৎ আগের জায়গাতে চলে যান, সব স্বাভাবিক হলে রোগটা আবার নতুনভাবে ফেরত আসে। এইটা তো ভুল হয়েছে, এটা ভুল করেছে তারা এবং ভুলের মাসুল দিচ্ছে। আমরা যদি ভুল করি আমাদেরকেও সে একই মাসুল দিতে হবে। তবে একটা আনন্দের ব্যাপার আছে, বা আমি বলবো একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশে বয়স্ক জনসংখ্যা কম। ফলে একটা গবেষণা হয়েছে নিপসমে, সেখানে কিন্তু দেখানো হয়েছে এবং পাওয়া গেছে যে
বাংলাদেশে কিন্তু বয়স্কদের মৃত্যু হার আর বিদেশে বয়স্কদের মৃত্যু হার কিন্তু প্রায় কাছাকাছি। আচ্ছা, কিন্তু আমাদের এখানে তরুণ রোগীরা যাদের বয়স 50-এর নিচে, এদের মৃত্যু হার অনেক কম, এমনকি 50 থেকে 60 পর্যন্ত কম। এটা হচ্ছে আমাদের, খুবই আশার এটা বাণী। হচ্ছে এর কারণ একটা হচ্ছে তরুণদের এটা অ্যাটাক করলেও এটা বয়স্কদের মতো হতাহত করে না। আরেকটা হচ্ছে আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করছেন, এর জন্য আমাদের ডাক্তাররা আমি বলবো যে কৃতিত্ব পাবেন, তারা ভালো চিকিৎসা দিচ্ছেন এবং রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। জি স্যার, ধন্যবাদ। অবশ্যই আমরা এটা তো বুঝতেই পারছি যে আমাদের ডক্টর এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, হেলথ কেয়ার প্রফেশনালস, তারা সবাই আসলে প্রশংসার পাত্র। স্যার, অনেকেই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জয়েন করেছেন। হৃদয় মাহমুদ আছেন আমাদের সাথে। অনুপ আমাদেরকে প্রশ্ন করেছেন, ফ্লুয়েড টিকা কোথায় পাওয়া যায়, কিভাবে কয়টা দিতে হয়, এটা যদি একটু জানাতেন। ফ্লুয়েড টিকা পাওয়া যায় আপনি যে কোনো ভালো ফার্মেসিতে, অথবা আপনি যারা টিকা দেয় এই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করলে আপনি পাবেন। এটা কিনতে হয়, এটার দামও খুব বেশি না, 600 টাকা 700 টাকা। এটা ব্র্যান্ড ভিত্তিতে আলাদা হয়। বাংলাদেশে ফ্লুয়েড টিকা তৈরি হয়, বাংলাদেশে একাধিক কোম্পানি ফ্লুয়েড টিকা তৈরি করে এবং এটা একবার দিতে হয়। একবার দিলেই আপনি বেশ কিছুদিনের জন্য, বলা হয় 1 বছর, কিন্তু অন্তত 7-8 মাসের জন্য আপনি প্রতিরক্ষা পাবেন, এটা নিশ্চিত। জি স্যার। স্যার, অনেক দেশগুলো তো ইতিমধ্যে যে দ্বিতীয় ধাপের ভয়াবহতা সেটা আসলে ফিল করতে পেরেছে বা উইটনেস করেছে ডিরেক্টলি, কিন্তু আমাদের বাংলাদেশ সেক্ষেত্রে কোথায় অবস্থান করছে? ভয়াবহতার ক্ষেত্রে আসলে বাংলাদেশ কোথায় অবস্থান করছে এটা বলা কঠিন, কারণ আমরা তো বাইরের মতো এত টেস্টও করি নাই। আমরা ইনফেক্টেড রোগী যারা, অর্থাৎ যারা অলরেডি আক্রান্ত হয়েছেন, এদেরকে আক্রান্ত হয়েছেন কি না এটা খুঁজে বের করার জন্য পরে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট সেটাও করি নাই, এটা এখনও হচ্ছে না। তো যার ফলে আমাদের একদম নিশ্চিতভাবে বলা সম্ভব না বাংলাদেশের অবস্থা কোথায় আছে। তবে মৃত্যুর সংখ্যা দিয়ে চিন্তা করলে বাংলাদেশ ভালোই আছে অন্য অনেক দেশের চাইতে। আক্রান্তের সংখ্যা দিয়ে চিন্তা করলে আমি বলবো যে আসলে কত আক্রান্ত হয়েছে এটা আমরা বুঝতে পারি নাই। আমাদের বস্তিতে তো আসলে আক্রান্ত নির্ণয়ের কোনো ব্যবস্থা নাই। আমাদের গরিব জনগণ তো টাকা দিয়ে নিজেকে পরীক্ষা করতে পারে না, ফলে তাদের কতজন আক্রান্ত হয়েছেন, কিভাবে হয়েছেন, এটা তো আমরা জানি না। এমনকি মধ্যবিত্তের জন্য এই টেস্টের যে খরচ, এটা বহন করা বেশ কঠিন, যেটা RT-PCR বলে, অর্থাৎ শনাক্তকারী টেস্ট। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট তো নাই। তো ফলে এটা আমার পক্ষে বলা না, এটা যে কারো পক্ষে বলা কঠিন যে বাংলাদেশ আসলে কোথায় আছে। তবে মৃত্যুর সংখ্যা বিবেচনা করলে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো আছে। ভালো আছে, এটা আসলেই আমাদের জন্য একটি আশার বাণী। স্যার, টেস্টের কথা যেহেতু আসলো, সেহেতু একটি ব্যাপার যদি একটু ক্লিয়ার করতেন যে আমরা দেখেছি যে অনেক পেশেন্ট যাদের সিমটমস আছে ওদের টেস্টটা নেগেটিভ এসেছে, আবার যাদের সিমটম নেই ওদের টেস্টটা আবার পজিটিভ এসেছে। ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, এর ঘটনা তো খুব ফলস নেগেটিভ, ফলস পজিটিভ আসলে সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। এটা ডাক্তাররা একটু কষ্ট করে বোঝে। আপনারা শুধু এটা বোঝেন যে অনেক সিমটম হয়, কিন্তু সেই সিমটম মানেই যে আপনার কোভিড হয়েছে এমন কোনো কথা নেই। গত বছর কি আপনার জ্বর কাশি সর্দি হয় নাই? তো এই বছর তো জ্বর কাশি সর্দি হবে। ওই জীবাণুগুলো তো পৃথিবী থেকে হারিয়ে যায়নি, তাই অনেকেরই জ্বর কাশি সর্দি হবে, সেটা কোভিড না। তো এই জন্য জ্বর হলেই কোভিড এটা ভাবার কোনো কারণ নাই। ফলে অনেকেরই জ্বর হবার পরে নেগেটিভ আসবে। অনেকের ডেঙ্গি জ্বর হচ্ছে, তো ওইটা তো আর কোভিড না, ওইটা তো নেগেটিভ আসবে। অনেকের সর্দি জ্বর হচ্ছে সাধারণ, সেটাও নেগেটিভ আসবে। তো ফলে জ্বর হলেই কোভিড এটা ভাবার কোনো কারণ নাই। আর কোভিড যারা টেস্ট করবেন, এটা কোভিড টেস্ট হলে সেখানেও নেগেটিভ আসতে পারে। এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যদি যারা স্যাম্পল কালেক্ট করছেন সেই স্যাম্পল ঠিকমতো কালেক্ট করতে না পারেন, এমনকি ঠিকমতো স্যাম্পল কালেক্ট করলেও এই টেস্টের বিভিন্ন কারণে দেখা গেছে যে 100টা টেস্ট করলে 70টা টেস্ট বা তার একটু বেশি পজিটিভ হয়, কিছু টেস্ট নেগেটিভ হবেই। কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি লক্ষণ থাকে, আপনি ডাক্তার যদি আপনাকে টেস্টে পাঠায়, তাহলে ডাক্তাররা কিন্তু লক্ষণ দেখে বুঝতে পারেন যে কোনটা কোভিড কোনটা কোভিড না। ফলে টেস্ট নেগেটিভ আসলেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা পজিটিভ আসলেই আপনার ভরকে যাওয়ার কারণ নেই। ডাক্তাররা দুইভাবেই বোঝেন। টেস্ট নেগেটিভ আসলে ওনারা সিমটম দেখে, রোগীর প্রোগ্রেশন দেখে বুঝতে পারেন এটা কোভিড কিনা, ফলে ওইভাবে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন। ফলে রোগীদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিয়মটা হচ্ছে আপনার যদি জ্বর কাশি এসব থাকে, আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন, আপনি কোনো স্বাস্থ্য ব্যবস্থায় যাবেন এবং আপনি নিশ্চিত হবেন যে আপনার কোভিড নাই।
জি স্যার। স্যার, আপনি যে বললেন যে ডক্টররা কিন্তু বুঝতে পারে যে আপনার কোভিড বা কোভিড নয়, তো সেক্ষেত্রে যেহেতু টেস্টটা 100% কনফার্মেটরি না, তো একজন মানুষ আমি তার সিমটমস দেখে বা কি পরীক্ষা নিরীক্ষা করে আসলে বুঝবো যে তার কোভিডটা না না, এটা আসলে ক্লিনিক্যাল, যেমন ধরেন এটা এইভাবে বললে পরে মানুষ এখন ডাক্তারি করতে শুরু করবে, তো এটা ডাক্তারদের কাছেই থাক। একটা জিনিস শুধু বোঝার চেষ্টা করেন যে আপনার যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হলেই কিছু এটা ব্রেন টিউমার তা তো না। তো ডাক্তার তো বোঝে আপনাকে, তো ডাক্তার কি সবসময় আপনাকে সিটি স্ক্যান করতে পাঠায় মাথা ব্যথা করলে? ডাক্তার কথা বলে, হিস্ট্রি নেয়, জানার চেষ্টা করে কাশি হচ্ছে কিনা, সর্দি হচ্ছে কিনা, ডাক্তার ওইভাবে বোঝে। তারপরে ডাক্তার আপনাকে ফিজিক্যালি দেখলে বোঝে, আপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো দিয়ে বোঝার চেষ্টা করে। ফলে এইটা মানে এইটা ওইভাবে সাধারণ মানুষের বুঝতে গেলে যেটা হবে, লোকজন নিজেরা নানানভাবে ঘরে বসে চিকিৎসা শুরু করবে। একটা জিনিস মনে রাখবেন, কোনো রোগ নিজে নিজে ঘরে বসে চিকিৎসার চেষ্টা করবেন। হ্যাঁ, গুগল না শুধু, এই যে একজন এসে বলে যে গরম পানি খাও, একজন এসে বলে তুলসীর পাতার রস খাও, এগুলা শুনতে পারেন কিন্তু এগুলাকে চিকিৎসা মনে করবেন না। চিকিৎসকের কাছে গিয়ে নিতে হয়। সেটা যদি আপনি মনে করেন আপনার অ্যালোপ্যাথি ভালো লাগে না, অন্য চিকিৎসক ভালো লাগলে যান তার কাছে, কিন্তু আমার মনে হয় যে কোভিডের জন্য অন্য চিকিৎসা করে কোনো লাভ নাই, আপনাকে হাসপাতালে যেতে হবে, কারণ অন্য চিকিৎসা অক্সিজেন দেয় না, কোভিড অক্সিজেন লাগে। তো আপনাকে কোনো হোমিওপ্যাথ অক্সিজেন দিবে না, আপনাকে কোনো হেকিম কিংবা কোনো অল্টারনেট মেডিসিনে যারা পড়াশোনা করেন তারা কিন্তু অক্সিজেন দিবে না, তারা কিন্তু আপনাকে হাইফ্লো ন্যাজল ক্যানুলা দিবে না, তারা কিন্তু আপনাকে রেমডেসিভির, স্টেরয়েড এইসব ওষুধ দিবে না। ফলে আপনি এই কোভিড হলে ঝুঁকি নেন না। সেটাই। স্যার, আমাদের সাথে অনেকে জয়েন করছেন। SM নাহিদ আছেন আমাদের সাথে। অনুপ আরও প্রশ্ন করেছেন যে ফ্লুয়ের টিকা কোন ওষুধ কোম্পানিটা কিনতে হবে সেটা যদি। এটা আমি বলতে পারবো না, তাহলে বিজ্ঞাপন হবে। কার কোম্পানিটা কিনবেন এটা দরকার নাই। আমাদের এখানে যারা ফ্লুর টিকা বানায় তারা স্ট্যান্ডার্ড ফ্লুর টিকা বানায়, আপনি খুঁজে নেবেন কার্ডটা আপনার এলাকায় পাওয়া যায় এবং সেটা দিবেন। এটা না হলে বিজ্ঞাপন হয়ে যাবে, এটা করা যাবে না আসলে। কিন্তু স্যার, আপনি যেহেতু শুরুতেই বললেন যে আমরা এখনো সেকেন্ড ওয়েভে প্রবেশ করিনি, ফার্স্ট ওয়েভই শেষ হয়নি, এই ব্যাপারটা আপনি কিভাবে বুঝলেন যে ফার্স্ট ওয়েভ কখন শেষ হবে? না, এটা আমার বোঝার কিছু নাই। এটা হচ্ছে পৃথিবীতে একটা এপিডেমিওলজি বলে একটা বিষয় আছে, মহামারী তত্ত্ব, মহামারী সংক্রান্ত বিদ্যা, ওইখানে এগুলো লেখা আছে যেটা কিভাবে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, মহামারী কী ধরনের আচরণ করে, এগুলো সব বইয়ের মধ্যে লেখা আছে। এটাতে নিজে আসলে আমরা কেউ বুঝি না। এগুলো অনেক গবেষণা করে বহু বছরের অভিজ্ঞতা থেকে এই শাস্ত্রটি দাঁড়িয়েছে। বহু মহামারী পৃথিবীতে আগেও এসেছে, প্লেগ এসেছে, গুটি বসন্ত এসেছে, কলেরা এসেছে, তো ওই রকমই মহামারীগুলিকে, ইবোলা এসেছে, এর আগে স্প্যানিশ ফ্লু নামে যে ফ্লু সেইটা এসেছে, সার্স মার্স এসেছে। তো এগুলা থেকে জ্ঞান সংগ্রহ করে এই মহামারী তত্ত্ব দাঁড়িয়েছে। তো ওইভাবেই এই হিসাবগুলি করা হয়েছে। এটা আমার বুঝতে হয় না, এটা আমি পড়েছি আসলে। জি স্যার। স্যার, এই ব্যাপারগুলো একটু যদি ক্লিয়ার করতেন যে আমাদের যেহেতু সেকেন্ড ওয়েভ হবে বা এরকম আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য কর্মীরা যারা রয়েছেন অর্থাৎ হেলথ কেয়ার প্রফেশনাল, তারা কি প্রস্তুতি নিয়েছে বা হসপিটালে আইসিইউর ব্যবস্থা কেমন আছে, অক্সিজেন? আমাদের এখানে আসলে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সেবা যারা দেন তাদের কোনো প্রশাসনিক ক্ষমতা নাই। ফলে কোনো ডাক্তার হাসপাতালে বেড বাড়বে বা কমবে, রোগী কয়টা ভর্তি হবে না, এই সিদ্ধান্ত নিতে পারেন না। এটা হচ্ছে সরকারি হাসপাতালে সরকারি বেড সংখ্যা আছে, সেই বেড অনুযায়ী রোগী ভর্তি করতে হয়। আইসিইউতে যে কয়টা বেড আছে ওই কয়টাই তো বেড, আরেকজন রোগীকে নামিয়ে দিয়ে তো একজনকে ভর্তি করা যায় না। ফলে লজিস্টিক বিষয়ে বা লজিস্টিক্যাল যে বা সরবরাহ সংক্রান্ত যে বিষয়গুলি, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ, সিলিন্ডারের পরিমাণ, এগুলা ডাক্তারদের হাতে নাই। এগুলা যারা হাসপাতালের মালিক, যারা অ্যাডমিনিস্ট্রেট করেন, অথবা সরকারি হাসপাতালের যিনি পরিচালক এবং যারা এগুলো সরবরাহ করেন, স্টোর, CMSD, তারা নিয়ন্ত্রণ করে। ফলে তারা কি প্রস্তুতি নিয়েছেন এটা আসলে আমরা জানি না। নিশ্চয়ই তারা প্রস্তুতি নিয়েছেন যে রোগীর সংখ্যা বাড়লে যাতে তারা এই বিষয়গুলি ঠিক মতো দিতে পারেন। আর ডাক্তারদের তো প্রস্তুতি নেওয়ার কিছু নাই, ডাক্তাররা প্রত্যেক দিন হাসপাতালে যাচ্ছেন এবং এই রোগীই দেখছেন, তো এবং অন্য রোগীদেরকেও দেখছেন। তো তাদের যদি রোগী বাড়লে তারা আরও বেশি রোগী দেখবেন, রোগী কমে গেলে কম রোগী দেখবেন। তাদের শুধু যে বিষয়টি দরকার ছিল সেটি হচ্ছে পরিপূর্ণ প্রতিরক্ষার ব্যবস্থা। তো সেটা এখন তারা অনেক ক্ষেত্রে সরবরাহ না থাকলে নিজেরাই সংগ্রহ করছেন। অধিকাংশ ডাক্তারই নিজ দায়িত্বে নিজের জীবন বাঁচাতে এই PPE বলেন, মাস্ক বলেন,
এগুলো জোগাড় করে নিচ্ছেন। আর প্রাইভেট হসপিটালে রোগী নিজে এগুলোর খরচ বিয়ার করে, অর্থাৎ রোগী পয়সা দেয়। ফলে এটা হাসপাতালগুলি কেনে না, আপনার পয়সাতে আপনার মাস্ক যে ডাক্তার দেখছেন ওটা কিনে হাসপাতালগুলি তাকে দেয়। তো এটা আসলে আমাদের কিছু করার নাই, বাংলাদেশে এটাই সিস্টেম। জি স্যার, একটি ব্যাপার একটু আমাদের দর্শকদের এবং শ্রোতাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের মেডিকুইজটি কিন্তু চলছে। মেডিকুইজের আমাদের আজকের প্রশ্ন, মানুষের ডিএনএর সাথে কোন প্রাণীর ডিএনএ সবচেয়ে কাছাকাছি বা সবচেয়ে বেশি মিলে যায়? অপশন এ শিম্পাঞ্জি, অপশন বি যোগ। রাইট অ্যান্সারটি আমাদের লিখে পাঠিয়ে দিন মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলুন SFM স্পেস ইউর নেম স্পেস ইউর অ্যান্সার, অর্থাৎ অপশন এ যদি অ্যান্সার হয় অপশন এ, আর যদি অপশন বি হয়ে থাকে তাহলে অপশন বি। পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে, এবং যিনি সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ টাইম রাইট অ্যান্সারটি আমাদেরকে SMS এর মাধ্যমে পাঠাবেন তিনি কিন্তু পেয়ে যাবেন স্পাইস FM এর পক্ষ থেকে স্পাইস গুডি ব্যাগ। এবং অনুষ্ঠানের শেষে কিন্তু আমাদের আজকের উইনারের নাম আমরা অ্যানাউন্স করে দিব। স্যার, অবশ্যই কমেন্টে চলে যাব। হৃদয় খান আছেন আমাদের সাথে, অনুপ আছেন আমাদের সাথে। তারপর একটি ব্যাপার আমি আপনার ফেসবুকে রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে খুব মজার একটি স্টোরি শেয়ার করেছেন যে যখন কেউ ভালো কাজ করে তখন আখিরাতে খুব ভালো মর্যাদা পাওয়া যায়। সেরকমই যখন মানে আপনি মাস্ক পরবেন এবং অন্যকে মাস্ক পরার পরামর্শ দেবেন তখন হয়তো বা আখিরাতে অবশ্যই, কারণ আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শটা পাওয়ার কারণে হয়তো তার কোভিড হবে না, এই COVID-19 ডিজিজ হবে না, অথবা তার বাড়িতে হয়তো বাবা মা আছেন বয়স্ক, এই উপদেশটা দেওয়ার কারণে তার বাবা মা এই অসুখটা থেকে বেঁচে যাবেন। তো এটা তো একটা ভালো কাজ, তো এই ভালো কাজটা আমি করতে বলেছি। এবং এটা করলে আমার ধারণা যে নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করেন, যারা ধর্মবিশ্বাসী, তারা মনে করেন যে ভালো কাজের পরামর্শ দিলে সওয়াব পাওয়া যায়। এবং এটা মনে করার কিছু নাই, এটা কোরআন শরীফও আছে যে বলা হয়েছে যে তোমরা ভালো কাজে সৎ কাজের পরামর্শ দাও, সৎ কাজ করো, এই কথা বারবার কোরআন শরীফে বলা হয়েছে। তো এটা নিশ্চয়ই একটা সৎ কাজ, আপনি মানুষের জীবন বাঁচাচ্ছেন একটা পরামর্শ দিয়ে, আমি সেই জন্য বলেছি। জি স্যার, যদি আপনি কাউকে পরামর্শ দিতে চান মাস্ক পরিধানের জন্য, সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ অনুযায়ী তাকে ফলো করতে বলবেন, বা মাস্ক পরার প্রপার নিয়মটা কি? মাস্ক পরার প্রপার নিয়ম মুখে বোঝানো কঠিন, এটা পরে দেখিয়ে দিতে হবে। কিন্তু সবসময় মনে রাখবেন মাস্ক পরার সময় মাস্কের সামনের দিকে হাত দেবেন না, এবং মাস্ক পরার আগে হাত স্যানিটাইজ করবেন, তাহলে আপনার হাতে কোনো জীবাণু নাই। তারপরে আপনি মাস্কটা ধরবেন ও মাস্কটা পরবেন। আপনার হাতে জীবাণু না থাকলে আপনি প্রথমবার যখন মাস্ক পরছেন তখন মাস্কের সামনের দিকে হাত দিলে কোনো অসুবিধা নেই, কারণ আপনার হাত আপনি স্যানিটাইজ করেছেন। কিন্তু যে মাস্ক আপনি পরেছেন এর মধ্যে ওই মাস্কের সামনে হাত দিবেন না, তাহলে ওই মাস্কে তো কিছু এসেছে, সেটা আপনি হাত দিয়ে নিয়ে নিচ্ছেন। এই জন্য পরিহিত মাস্ক, অর্থাৎ আপনি যেটা পরে সারাদিন ঘুরছেন বা বাইরে ঘোরাফেরা করেছেন, ওইটার সামনে হাত দিলে আপনি কিন্তু আসলে জীবাণু আবার হাতের মধ্যে নিচ্ছেন। তো এই জন্য মাস্কের সামনের দিকে ধরবেন না, বারবার মাস্ক টেনে নামাবেন না, উঠাবেন না, এটা একটা বদ অভ্যাস। আর মাস্ক যখন খুলবেন কানের পেছনে হাত দিয়ে এইখান থেকে খুলবেন, মাস্ক যখন পরবেন তখনও এইভাবে পরবেন, চেষ্টা করবেন। এবং মাস্ক ঠিক করার জন্য নিচে হাত দিয়ে টান দিয়ে এইভাবে নেবেন। তো অনেকেই আছে মাস্ক এইভাবে ধরে মোটামুটি মাস্কের সাথে একটা যুদ্ধ করে, তো ওইটা করার কোনো দরকার নাই। আর সস্তা মাস্ক হলে আপনি একবার পরে ওটা ফেলে দিবেন। আর যদি দামি মাস্ক ব্যবহার করেন না, N95, KN95, তাহলে আপনি সেটাকে 5টা মাস্ক কিনে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারেন। কিভাবে? বেশি দিন না, অন্তত 5 বার। সেটা হচ্ছে আপনি আজকে যে মাস্কটা পরলেন, এটা পরে এটা খুলে একটা কাগজের প্যাকেটে রেখে দিবেন কোথাও, ওটা ধরবেন না, একটা ড্রাই একটু রোদ পরে একটু উষ্ণ জায়গায় রেখে দিবেন। এবং কালকেরটা আবার ওইভাবে প্যাকেটে রাখবেন, পরশুরটা রাখবেন, তারপরের দিনেরটা রাখবেন। অর্থাৎ 4টা মাস্ক রাখার পরে 5ম দিনে গিয়ে আপনি আবার ওই প্রথম দিনের মাস্কটা প্যাকেট থেকে বের করে পরতে পারবেন। কিন্তু এটা বারবার পরা যায় না, এই জন্য যে ওইটার মধ্যে আপনার নিঃশ্বাস, আপনার নিজের ড্রপলেট এগুলো যায়। তো এবং একসময় মাস্কটাতে এক ধরনের ব্যাড অডর বা দুর্গন্ধ তৈরি হতে পারে, তখন মাস্কটা ফেলে দিবেন। মাস্ক যদি কোথাও ছিঁড়ে যায় বা কোথাও কেটে যায়, ওই মাস্ক ফেলে দিবেন। মাস্কের উপর যদি আপনি ময়লা দেখতে পান চোখে, ওই মাস্কটা ফেলে দিবেন। মাস্ক কোনো কারণে বিকৃত হয়ে গেলে, অর্থাৎ মাস্কটা ব্যবহার করা যাচ্ছে না, দড়ি ছিঁড়ে গেছে মাস্কের, বা মাস্কটা কত জায়গাতে বা তার শেপ ঠিক নাই, ওরকম হলে মাস্ক ফেলে দেবেন। জি স্যার, মাস্কের ব্যাপারে যেহেতু কথা বলছিলেন, প্রচুর কমেন্ট চলে এসেছে আমাদেরকে। আল মুসাব্বি লিখেছেন ম্যাক্সিমাম মানুষজন এখন যেটা করে যে র্যান্ডামলি ঘোরাঘুরি করে, বাসে ঝুলে অফিসে যায়, টোরে যায়, এবং তারা মনে করে যে আসলে কোভিডকে ভয়ের কিছু নেই বা চিন্তার কিছু নেই। এই ব্যাপারটা কতটুকু যুক্তিসঙ্গত? এখন কেউ যদি এরকম মনে করে, ধরেন মানুষ তো এরকম মনেই করে, কিছু মানুষ
এই যে মাল ভরা ট্রাকের উপর উঠে মনে করে যে এটা ভয়ের কিছু নাই, কিছু মানুষ ট্রেনের ছাদে উঠে মনে করে ভয়ের কিছু নাই। তো কিছু এরকম মানে অতি উৎসাহী এবং এক ধরনের ডেয়ার ডেভিল মানুষ থাকবে। মূলত মানুষ এটা করে মূর্খতা থেকে। যখনই আপনি দেখবেন যে এরকম কেউ করছে, আপনি বুঝবেন যে এই লোকটা যেমনই পোশাক পরুক কিংবা যেমনই স্মার্ট হোক না কেন, আসলে ভেতরে মূর্খ। তো এই যে মূর্খ চিনে ফেলতে পারছেন, এটাও কিন্তু জীবনের একটা, আমি মনে করি যে একটা শিক্ষা। আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব ছিল, ভালো ইংরেজি বলে বলে আপনি ভাবতেন যে খুব স্মার্ট, অনেক জানে। কেউ কেউ এসেই নানান ধরনের গল্প গুজব করতো, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর গিয়েছে, কিন্তু আসলে যে সে কিছু শিখে নাই, এটা কিন্তু আপনি ওদেরকে দেখলেই বুঝতে পারবেন। এমন লোকজনের কাছ থেকে দূরে থাকবেন, এমন বন্ধু বান্ধব থাকলে ওদেরকে বোঝাবেন, আর যদি না বুঝে এমন বন্ধু বান্ধব আপাতত ত্যাগ করাই শ্রেয়। যেদিন কোভিড হবে তার ওদিন সে বুঝবে, অথবা এই কোভিড চলে যাওয়ার পরে তাদের সাথে দেখা করবেন। আপাতত এইসব বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে থাকা ভালো। আর সরকার কিন্তু এই প্রকল্পটা চালু করেছেন, একটি বেসরকারি সংস্থাগুলো এগুলো এই প্রকল্পগুলো চালু করেছেন, সেটা হচ্ছে নো মাস্ক নো বিজনেস বা নো মাস্ক নো সেল। অর্থাৎ যদি আপনার পরনে মাস্ক না থাকে আপনি কিছু পাবেন না, দোকানে ঢুকতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। ওরকম আপনিও বলবেন নো মাস্ক নো ফ্রেন্ডশিপ, এটা হলেই সব ঠিক হয়ে যাবে। নো মাস্ক নো ফ্রেন্ডশিপ, এটা হবে আমাদের এখন থেকে স্লোগান। এটাই আমি মনে করি, কারণ বাঁচলে আপনার ফ্রেন্ডশিপ থাকবে। আপনি কবরে যতই পাশাপাশি শুয়ে থাকেন না কেন, ওইখানে ফ্রেন্ডশিপ দেখানোর কিছু নাই। তো সেই রকম আপনি কবরে যাওয়ার জন্য যদি আপনার ফ্রেন্ড আপনার কাছে এসে আপনার মুখের উপরে এসে নিঃশ্বাস ফেলে, সে আগে যাক, তারপর আপনি যাবেন। স্যার, কোভিড-19 মানে আউটব্রেকের পর থেকেই কিন্তু বাজারে বিভিন্ন ধরনের মাস্ক চলে এসেছে, কাপড়ের মাস্ক, তারপর বিভিন্ন ধরনের মাস্ক, লেদারের হতে পারে, বিভিন্ন ডিজাইনার মাস্ক রয়েছে, সার্জিক্যাল মাস্ক রয়েছে, KN95 আছে। অ্যাকচুয়ালি কোন মাস্কটা সাধারণ মানুষের জন্য? সার্জিক্যাল মাস্ক যথেষ্ট। দুজন মানুষ যদি সার্জিক্যাল মাস্ক পরেন এবং তারা যদি নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব, অর্থাৎ কমপক্ষে 6 ফিট দূরত্ব বজায় রাখেন, তাহলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 5% বা তার চেয়ে কম থাকে। এবং 3 লেয়ারের পপলিনের মাস্ক অথবা 3 লেয়ারের কাপড়ের মাস্ক, এটা ব্যবহার করলেও কিন্তু এই সম্ভাবনাটা একই পরিমাণে চলে যায়। অর্থাৎ আপনি যদি ভালো ফ্যাব্রিক মাস্ক ব্যবহার করেন অথবা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলেই যথেষ্ট। আর যদি আপনি ঝুঁকিপূর্ণ জায়গায় যান, যেমন হাসপাতাল বা ডাক্তার রোগী দেখেন, তাদের জন্য আরও উন্নত মাস্কের প্রয়োজন আছে, কারণ তারা রোগীর কাছে চলে যান, মুখে হাত দেন, হাঁকুড়িয়ে রোগীকে দেখেন, নল ঢোকান, টর্চ দেন, নানান কাজ করতে হয় ডাক্তারদেরকে এবং স্বাস্থ্যকর্মীকেও, নার্সদেরকে ইঞ্জেকশন দিতে হয়, রোগীকে হাঁকুড়িয়ে ওষুধ খাওয়াতে হয়। অনেক বয়স্ক রোগী আছেন, তাদেরকে নাকে হাত দিয়ে, মুখে হাত দিয়ে পরিষ্কার করে দিতে হয়, দাঁত ব্রাশ করাতে হয়। তো তাদের কিন্তু আরও বেশি এই সাবধানতা দরকার। ফলে সাধারণ মানুষের এক সাবধানতা একরকম, আর স্বাস্থ্যকর্মী ঝুঁকিপূর্ণ কাজে যারা থাকেন তাদের সাবধানতা আরেক রকম। জি স্যার। স্যার, সাধারণ মানুষের সাবধানতার কথা বলতে গেলে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের কথাও বলতে হয়। সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারের কোন জিনিসটা সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে? অ্যালকোহলের পরিমাণ। হ্যান্ড স্যানিটাইজারে কমপক্ষে 70% অ্যালকোহল থাকতে হবে, ইথাইল অ্যালকোহল, এবং সেটা থাকলে সেটা ভালো স্যানিটাইজার। স্যানিটাইজারের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। একটা আছে রাব, আরেকটা হচ্ছে রেগুলার স্যানিটাইজার। রাব যদি হয় তাহলে এটার ব্যবহার আপনি একভাবে করবেন, আর রেগুলার স্যানিটাইজার হলে আরেকভাবে। আর স্যানিটাইজার ব্যবহার করতে হবে যদি আপনার হাতের কাছে সাবান না থাকে। সাবান থাকলে স্যানিটাইজার ব্যবহার করবেন না। আপনি সোজা গিয়ে সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো করে ফেনা তুলে, এবং যে প্রক্রিয়াতে হাত ধুতে হয় এটা নিশ্চয়ই সবাই জানে, যে আপনি প্রথমে ফেনা করবেন, আঙুলের ভাঁজ সাফ করবেন, প্রত্যেকটা আঙুল আলাদা করে এইভাবে করবেন, তারপরে আপনি বুড়ো আঙুল সাফ করবেন, তারপরে আপনি এইভাবে আঙুলের ভাঁজ করবেন, এইভাবে আঙুলের এটা করবেন, এবং উপরে নিচে এইভাবে করে তারপরে আপনি পুরো হাত ধুবেন। এবং 20 সেকেন্ড হলো কিনা এটা বোঝার জন্য মনে মনে আপনি হ্যাপি বার্থডে গানটা গাইতে পারেন। হ্যাপি বার্থডে গানটা পুরোপুরি গাইলে 20 সেকেন্ড হয়। বাহ, চমৎকার। আমরা আসলে হাত ধোয়ার প্রপার যে ওয়ে সেটা শিখে ফেললাম। আমাদেরকে অনুপ আরও প্রশ্ন করেছেন যে কাপড়ের মাস্ক কি 2 বা 3 লেয়ার, কোনটা পরলে ভালো হয়? 3 লেয়ারের কথা সব জায়গায় বলেছে, ফলে আমি 3 লেয়ারের কথাই বলবো। হয়তো 2 লেয়ারও কাজ করে, আমি কোনো বইতে পাই নাই সেটা, সেজন্য আমি বলবো না। স্যার, বেশিরভাগ মানুষের মধ্যে ইদানিং দেখা যায় যে পিপিই পরে ঘুরছে, বাসে পিপিই পরে যাত্রা করছে। অ্যাকচুয়ালি পিপিইটা তো স্বাস্থ্যকর্মীদের জন্য কি, নাকি সাধারণ পিপিই বাইরে পড়লে কোনো লাভ নাই, বরং আপনি যদি বাইরে পিপিই পরে ঘুরে বেড়ান আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিয়মটা হচ্ছে পিপিই পরবেন শুধুমাত্র, পিপিই বলতে যেটা বুঝে আর কি, ওই যে জ্যাকেট, ওই যে
স্পেস স্যুটের মতো যে জ্যাকেটটা মুখ টুক সব ঢাকা, এটা পরবে স্বাস্থ্যকর্মীরা, এটা সাধারণ মানুষের জন্য না। কেন? কারণ আপনি কি করলেন, আপনি এটা পরলেন মানে আপনার পুরো সারফেস এরিয়াকে অনেক বাড়িয়ে দিলেন এবং এটার গায়ে দুনিয়ার ময়লা লাগবে। এটা যখন আপনি খুলবেন তখন দেখা যাবে আপনি নিজে আক্রান্ত হয়ে যাবেন। কারণ এটা খোলার এবং পরার নিয়ম ডাক্তারদেরকেই ভালো করে শিখতে হয়, ফলে সাধারণ মানুষ এটা পড়লে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা জানি যে নামের মধ্যেই আছে নোভেল করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাস খুবই নতুন একটি ভাইরাস এবং এই ভাইরাসের জন্য বিভিন্ন সিমটমস বা আমাদের শ্বাসযন্ত্রে বিভিন্ন প্রদাহের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে নিশ্চয়ই পেশেন্ট ওয়াইজ ম্যানেজমেন্ট প্রোটোকলটাও ডিফারেন্ট হয়। তো আমরা আসলে এটা কিভাবে ডিটারমাইন করবো যে কাকে কি? এটা ক্লিনিশিয়ান যারা তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে ভালো উত্তর পেতেন। পেশেন্ট ওয়াইজ আসলে করোনার ম্যানেজমেন্ট হয় না, এটা ম্যানেজমেন্টটা হয় এটার করোনার আক্রমণের যে তীব্রতা তার উপরে। করোনার আক্রমণ তীব্র না হলে একভাবে চিকিৎসা করেন ডাক্তাররা, আর তীব্র করোনা আক্রমণ বা সিভিয়ার ডিজিজে সিমটম অনুযায়ী ডাক্তাররা, রোগীর প্রোগ্রেশন অনুযায়ী ডাক্তাররা ওষুধপত্র, অক্সিজেন এগুলার যে পরিমাণ সেটা নিশ্চিত করেন বা ঠিক করেন। এটা একেবারেই ক্লিনিশিয়ানদের কাজ এবং খুব উন্নত ক্লিনিশিয়ান যারা তারা এই পেশেন্টকে আসলে চিকিৎসা দেন এবং সব হাসপাতালেই ডাক্তাররা একটা টিম ওয়ার্কের মধ্যে আসলে চিকিৎসাটা দিচ্ছেন। করোনা রোগী এলে প্রথমে যে চিকিৎসা শুরু করা দরকার সেটা শুরু হয়ে যায়, জুনিয়র ডাক্তার যারা আছেন তারা সেটা করতে থাকেন এবং তারাই লক্ষণগুলি বিবেচনা করে সিনিয়রদেরকে ইনফর্ম করতে থাকেন। এবং এত রোগী, ফলে আপনারা কিন্তু এটা সবসময় আশা করবেন না যে প্রফেসর সাহেব এসে আপনার বেডের পাশে দাঁড়িয়ে থাকবে। এই যে আমরা আশা করি এটা ভুল। প্রফেসর সাহেবরা যদি 1000 রোগী হয়, উনি যদি আজকে থেকে দেখা শুরু করেন, ধরেন ঢাকা মেডিকেল কলেজ, এখানে 350 রোগী ভর্তি হয়েছে, কোনো মানুষের পক্ষে কি একদিনে 350 রোগীর বেডের পাশে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা কি করি, আমরা ইউনিটে ভাগ করি। হয়তো 4টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড আছে, ইউনিট আছে, তারা চিকিৎসা দিচ্ছে। এক এক ইউনিটে এক এক প্রফেসর, তার পক্ষেও কি 150 রোগী প্রত্যেকদিন দেখা সম্ভব না। এই জন্য যেটা হয়, ডাক্তাররা লক্ষণ বিবেচনা করে যারা সিরিয়াস তাদের কাছে প্রফেসরকে নিয়ে যান, যারা একটু কম সিরিয়াস তাদের কাছে অনেক উচ্চশিক্ষিত ডাক্তার আছেন, হাসপাতালে কাজ করেন, একই ধরনের পোস্ট গ্রাজুয়েশন করা প্রফেসর সাহেবের মতোই, শুধু ছোট বলে প্রফেসর হন নাই, তারা দেখেন। তার চেয়েও আর একটু কম যারা সিরিয়াস তাদের লক্ষণগুলি তারা তাদের সিনিয়রদেরকে জানাতে থাকেন এবং সেইভাবে ওষুধপত্র ঠিক করেন। কোনো ডাক্তার স্বাস্থ্যকর্মী কি চায় নাকি যে একজন রোগী এসে তার সামনে মারা যাবে? ফলে মৃত্যু কখনোই ডাক্তারের দোষে হয় না, খুব রেয়ারলি হয়। হতে পারে, একজন যে হয় না তা না। সেটা হলে বুঝতে হবে যে ডাক্তার সাহেব জানতেন না, ভুল করেছেন, পড়াশোনা করেন নাই, নিজে ফাঁকি দিয়েছেন, এরকম থাকতে পারে 2-1 জন। কিন্তু তারপরও হাসপাতালে যেটা হয়, হাসপাতালে একটা ডাক্তার থাকে না, ফলে ওইখানে একটা ডাক্তার ভুল করতে নিলে আরেকটা ডাক্তার তাকে সাথে সাথে বলে যে এটা করছো কেন। ইটস এ টিম ওয়ার্ক। ফলে হাসপাতালে আপনি অনেক নিরাপদ। আমরা ভুল বুঝি, আমরা সারাক্ষণ আশা করি প্রফেসর সাহেব আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে। আমাদের বাবা মাও তো আমাদের অসুস্থতায় 24 ঘন্টা আমাদের পাশে থাকতে পারে না। এই জন্য এটা আমাদেরকে একটু বুঝতে হবে, এটা একটা মহামারী। এখানে একসঙ্গে রোগীরা আসছে, এক এক হাসপাতালে 200-300 করে রোগী ভর্তি। তো এই সময় যদি আমরা আশা করি যে একেবারে সিনিয়র বয়োবৃদ্ধ প্রফেসর আসবে, আর দ্বিতীয় জিনিসটাও চিন্তা করবেন, আপনার বয়স মনে করেন 35, প্রফেসর সাহেবের 60, ওনার ঝুঁকি অনেক বেশি। মৃত্যুর হার ওই বয়সে গেলেই ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে, আরও বেশি, 5 গুণ হচ্ছে বাংলাদেশে। তো আমরা কি চাই আমাদের ডাক্তার সাহেব মরে যাক? তো এই জন্য এই শিশু সুলভ চিন্তা ভাবনা করেন অনেকে, এটা না করে ডাক্তারকেও তাদের মতো করে আপনাকে চিকিৎসা করতে দেন, ভয় পাবেন না, ডাক্তাররা সঠিক চিকিৎসা দিচ্ছেন। স্যার, খুবই সময়োপযোগী একটা কথা বলেছেন যে আমাদের বাস্তবতাটা বুঝতে হবে, মন গড়ত কথাবার্তা বলা যাবে। আরো কিছু বিষয় আছে, আমি আজকে সুযোগ পেয়েছি বলি। অনেকেই বলে আইসিইউতে গলা দিয়ে নল ঢুকিয়ে দিয়েছে, বুক দিয়ে নল ঢুকিয়ে দিয়েছে। এই নলটা প্রয়োজনীয়। আপনার রোগী যখন ওয়ার্ডে ছিল তখন তো নল দেয় নাই, আপনার রোগী যখন কেবিনে ছিল তখনও তো দেয় নাই। গলা দিয়ে নল কি দেয়? গলা দিয়ে নল দেয় হচ্ছে আপনার রোগীকে যাতে কন্টিনিউয়াসলি যে কোনো ওষুধ দেওয়া যায়, আইভি চ্যানেল ওপেন করে, এবং সেটা ওপেন করে একটা বড় ভেইনের ভিতর দিয়ে, এই জন্য যে কোনো ওষুধ যেন দ্রুত আপনার রোগীকে দেওয়া যায়। আর আপনি যদি বলেন যে গলা দিয়ে নল দিও না, তাহলে তো আপনি আইসিইউতে নিলেন কেন? এখন বলে কি ওই নল দিয়ে রোগীকে বাঁচিয়ে রেখেছে। কোনো রোগীকে আইসিইউতে মরে গেলে বাঁচিয়ে রাখা সম্ভব না। যন্ত্র
কৃত্রিমভাবে হার্টবিট তৈরি করতে পারে না। ফলে মনিটরে যদি আপনি হার্টবিট দেখতে পান আপনার রোগীর, এটা কোনোভাবে সম্ভব না। এটা একমাত্র দেওয়া সম্ভব খাটের নিচে যদি আরেকজন মানুষকে শুয়ে রাখা হয়, অথবা ধরেন ছাগল গরু কাউকে এই মনিটরটা লাগিয়ে দেওয়া হয়। অথবা লাইফ সাপোর্টের ব্যাপারটাকে অনেক না, আমি লক্ষ্য করেছি বহু জায়গাতে লেখে যে আইসিইউতে রোগী মরে যাওয়ার পর নল দিয়ে বাঁচিয়ে রেখেছিল, এবং এটা করে আইসিইউর বেড ভাড়া বাড়িয়েছে। আপনারা এটা সবসময় মনে রাখবেন যে আইসিইউর বেডের চার্জ নিয়ে আসলে হাসপাতালের লাভ হয় না। আইসিইউ হচ্ছে হাসপাতালের খরচের জায়গা। হাসপাতাল কিন্তু আইসিইউ দিয়ে প্রফিট করে না, হাসপাতাল আইসিইউতে লস করে। কিন্তু আইসিইউ রাখতে হয় কেন জানেন? যাতে হাসপাতালে রোগী আসে, আস্থা পায়। আইসিইউ থাকলে একটা হাসপাতালে রোগী মনে করে এই হাসপাতালে সব চিকিৎসা হয়, এবং পাশাপাশি মরণাপন্ন রোগী যদি 100 জনের মধ্যে একজনও বাঁচে, ওই একজনের জন্য আইসিইউটা খোলা হয়। তো এইটা যে আমরা বুঝি না, আমাদের এই যে দেশের মানুষ মাস্ক পরতে হবে এটা বুঝে না, সেই দেশের লোক আইসিইউ নিয়ে সমালোচনা করে। তো তখন আমার কাছে খুব দুঃখ লাগে যে আমরা আসলে না জেনে কথা বলতে এত অভ্যস্ত হয়েছি যে এটা আমাদের একটা জাতীয় স্বভাবে পরিণত হয়েছে। একটু কথা বলার আগে, এইসব বলার আগে একটু চিন্তা করবেন যে এটা আসলে সম্ভব না। জি স্যার, কথা বলার আগে অবশ্যই চিন্তা করে কথা বলতে হবে। এবং যেটা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টের মাধ্যমে জয়েন করেছেন। স্মৃতি আছেন আমাদের সাথে, সাইফুল আছেন আমাদের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে জয়েন করেছেন। আমি একটি SMS পড়ে নিব। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, স্যার সার্জিক্যাল মাস্ক কি ওয়ান টাইম ইউজ নাকি এটা রিউজেবল কিনা? রিউজেবল না, সার্জিক্যাল মাস্কের দাম অনেক কম, 10 টাকা 12 টাকা। এটা আপনি যদি চিন্তা করেন, এক বোতল কোক, একটা সিগারেট যারা খায়, আর এই সিগারেট বিষয়ে একটু বলে দিই, যারা সিগারেট খাচ্ছেন এদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। ফলে অনুগ্রহ করে সম্ভব হলে আজকেই সিগারেট খাওয়া ছেড়ে দেন। খুব খারাপ সিগারেট। ভেপিংও খারাপ। অনেকে মনে করে যে সিগারেট খাচ্ছি না, ধোঁয়া খাচ্ছি, ভেপিং খুব ভালো। ভেপিং সিগারেটের মতোই খারাপ, স্পেশালি লাংসের জন্য। এটা ফুসফুসের জন্য কোনো ধোঁয়া ঢোকানোই ভালো না, সেটা যেমন ধোঁয়াই হোক। তো এই জন্য এই সিগারেট খাওয়া, ভেপিং করা, এগুলো একদম বন্ধ করে দেন। জি স্যার, স্মোকিংয়ের কথা তো সবসময় বারবার ঘুরে ফিরে চিকিৎসকরা বলছেনই সবসময়। তারপরও আশা করি মানুষের মধ্যে এখন স্পেশালি করোনার সময় একটু হলেও সচেতনতা সৃষ্টি হবে এটার এগেনস্টে। স্যার, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, যে আমরা শুরুতে শুনেছিলাম হার্ড ইমিউনিটির ব্যাপার, বা সরকার হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে, আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি। আসলে ন্যাচারাল ইনফেকশনটা আমাদের কতটুকু ইমিউনিটি দিচ্ছে বা প্রোটেকশন দিচ্ছে? এটার কোনো ভালো স্টাডি নাই, তবে পশ্চিমা দেশগুলোতে এটা চেষ্টা করা হয়েছিল, এবং এটা স্টাডি ইউকেতে হয়েছে, সুইডেনে হয়েছে। তারা কিন্তু বলেছে যে হার্ড ইমিউনিটি আসলে অর্জন করা সম্ভব না। কেন বলি? এটা তো ফ্লু ভাইরাস। তো হার্ড ইমিউনিটি যদি ফ্লুতে পেতামই আমরা, তাহলে ফ্লুর টিকা দেই কেন? এবং ফ্লুরই ভাইরাস, করোনা ভাইরাস কিন্তু একটা স্পেশাল ফ্লু ভাইরাস, এটা অন্যরকম ফ্লু ভাইরাস। তো যদি আমরা ফ্লুর টিকা বছর বছর দিতে হয়, তাহলে তো আমরা হার্ড ইমিউনিটি আসলে পাই না ফ্লুর। তো এটাও পাই না। এটা কি হয়, কোনো মানুষ বা কিছু মানুষের শরীরে অ্যান্টিবডি ভালো মতো প্রডিউসড হয়, যে অ্যান্টিবডিকে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলি, এবং সেই অ্যান্টিবডি তার মেমোরি থাকে, এবং তাদের বেলায় দেখা গেছে যে ফ্লুর মতোই এটা একটা ইমিউনিটি দেয়, কিন্তু সবার শরীরে দেয় না। এটা হতে গেলে আপনাকে ভালো মতো কোভিড হইতে হবে। তো এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ধরা যাক আপনি ধরে নিলেন আপনার হার্ড ইমিউনিটি হবে। আপনি একটা এলাকায় 1 কোটি লোক আক্রান্ত হলো এই ভাইরাসে, তারা আগামী 6 মাস তারা ইমিউন থাকবে। কিন্তু আমাদের মতো 16 কোটি লোকের দেশে প্রতি মাসে 1 কোটি করে যদি আক্রান্ত হয়, তাহলে 6 মাসে হবে 6 কোটি। 7ম মাসে গিয়েও যে প্রথম মাসের 1 কোটি, ওদের তো ইমিউনিটি চলে যাবে। সেটাই তো তার আপনি তো হার্ড ইমিউনিটি পাবেন না। হার্ড ইমিউনিটি পেতে গেলে একটা দেশের বা একটা রোগের একটা সূত্র আছে, সূত্রটা বাদ দেন, অন্তত 70 থেকে 80% জনসংখ্যার অসুখটা হতে হয়, এবং যথেষ্ট পরিমাণ সময় জুড়ে এই শরীরে ইমিউনিটি থাকতে হয়। হার্ড ইমিউনিটি পাওয়া যায় কিসে আমি আপনাকে বলি, জল বসন্তে গুটি বসন্তে পাওয়া যায়। এই গুটি বসন্ত জল বসন্ত হলে লাইফ লং ইমিউনিটি তৈরি হয়। ফলে আজকে যদি বাংলাদেশের সব লোকের চিকেন পক্স হয়ে যায় বা অনেক লোকের হয়ে যায়, বাংলাদেশে চিকেন পক্স থাকবে না, ইরাডিকেট হয়ে যাবে, আর হবে না মানুষের। ঠিক ইরাডিকেট হবে না, হয়তো একজনের হঠাৎ হতে পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই গুটি বসন্ত সেটাই হয়েছে, সবাইকে টিকা দিয়ে ফেলায়, যেমন ওটা নাই, এবং এইটা আর হয় না। তো যক্ষার বেলায় কিন্তু এটা হয় নাই।
জি স্যার। কেন হয় নাই? কারণ যক্ষ্মার টিকা দিলেও অনেকের যক্ষ্মা হয়, কিন্তু সেটার তীব্রতা কম হয়। এই জন্য পৃথিবীতে কিন্তু যক্ষ্মা রয়ে গেছে। এই জন্য আমরা সবাইকে যক্ষ্মার টিকা দিয়ে দিব, কিন্তু এটা বললে হবে না কিন্তু যে পৃথিবীর মানুষ যক্ষ্মা নির্মূল করে ফেলেছে। কারো কারো হবে, ওই টিকা ওইটাকে আটকাবে, আটকে ওইটার তীব্রতাকে কমিয়ে ওইটাকে শরীরের মধ্যে মেরে ফেলবে। কিন্তু এইটা কিন্তু না যে পুরোপুরি আমরা হার্ড ইমিউনিটি পেয়ে গেলাম। জি স্যার। কিন্তু পোলিওতে হয়, হতে পারে, কিন্তু হলেই কি, এটা খুব ভয়ঙ্কর। পোলিও হলে আপনার শরীর অবশ হয়ে যায়। এখন আমরা কি মানুষের শরীর অবশ হওয়ার রিস্ক নিব? এই জন্য আমরা টিকা দিই। তো এক এক ধরনের ভাইরাসের প্রকৃতি এক এক রকম। এই ভাইরাসে হার্ড ইমিউনিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কেউ বলে থাকেন কেন বলেছেন, তারা বলতে পারবেন, তারা বৈজ্ঞানিকভাবে সেটা ব্যাখ্যা করুক। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা কিন্তু অলরেডি জেনেছি যে মানে বিভিন্ন দেশগুলো কিন্তু মানে কোভিডের মহামারীটা শুরু হওয়ার পর থেকেই ভ্যাকসিন তৈরির জন্য একটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন দেশই অলরেডি এটার বিভিন্ন ট্রায়াল এরর এগুলো চলছে। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা আসলে মোটামুটি কবে নাগাদ আশা করতে পারি যে একটি ভ্যাকসিন চলে আসবে, এই ব্যাপারটা? আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ডিসেম্বর জানুয়ারি মাসেই নাকি অক্সফোর্ডের ভ্যাকসিন চলে আসবে। আসলে তো খুবই ভালো, কিন্তু ভ্যাকসিন আসলেই সবাই কিন্তু ভ্যাকসিন পাবেন না। প্রথমে ভ্যাকসিন পাবেন যারা ভালনারেবল, পৃথিবীর সব নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, শিল্পী, সাহিত্যিক, তারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। বিজ্ঞানী, তাদের হচ্ছে প্রথম। দ্বিতীয় কারা পাবেন? স্বাস্থ্যকর্মীরা পাবেন, ডাক্তাররা পাবেন, কারণ তারা বাঁচলে আপনি বাঁচবেন। তারপর বয়স্করা পাবেন, তারপর কিন্তু আসলে এই টিকা আসবে সাধারণ মানুষের কাছে। ফলে আসলেই কালকে টিকা পাবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর দ্বিতীয় হচ্ছে যে টিকা তো এইভাবে 700 কোটি 500 কোটি টিকা তো একবারে বানানো যাবে না, এটাও বেছে বেছে আসবে, এবং সব দেশেই লোকে টিকা দিবে। তো সেই জন্য টিকার অপেক্ষায় আছি আমরা, ভালো, কিন্তু এই সব স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। যদি যতদিন পর্যন্ত আপনার শরীরে টিকা না ঢুকছে ততদিন পর্যন্ত ভাইরাস ঢোকাকে আটকে রাখতে হবে। জি স্যার, মানে একমাত্র প্রিভেনশনটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। পুরোপুরি রূপে করোনাটা থেকে আমি একটা উদাহরণ দিই। সম্ভব না। ধরেন র্যাব হচ্ছে পুলিশ, বা র্যাব বা পুলিশ হচ্ছে টিকা। তো পুলিশ বা র্যাব মিলে বাংলাদেশের সব চোর মেরে ফেললো বা সরিয়ে ফেললো কোথাও। তখন আপনি দরজা খুলে, জানলা খুলে, গ্রিল সব ফেলে দিয়ে, তালা টালা সব ফেলে দিয়ে আপনি ঘুমাবেন। কিন্তু যদি সেটা আমরা না পারি, সমাজে যদি চোর, পকেটমার, ডাকাত এরা থাকে, তখন কি আপনি তালা খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে, জানলা খুলে দিয়ে ঘুমাবেন? এটা কখনো ওইটাই হচ্ছে ঘটনা। টিকা না দেওয়া পর্যন্ত আপনার শরীরে, আপনি মাস্ক হচ্ছে আপনার দরজা, এটা খুলে দিতে পারবেন না, এবং আপনার এই যে স্যানিটাইজার, এটাও আপনি পারবেন না ব্যবহার করা। সাবান দিয়ে হাত ধোয়া, এটাও আপনি বন্ধ করতে পারবেন না। টিকা দেন, তারপরে চিন্তা করবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। এই কথাটাই আসলে সবচেয়ে বেশি জরুরি, যে আমরা আসলে চাইলেই যেহেতু টিকার আশা করতে পারছি না, বা পুরোপুরি রূপে কোভিড নির্মূল হয়ে যাবে পৃথিবী থেকে, এটাও এখনই আশা করতে পারছি না। সো এই মুহূর্তে আমরা নিজের ঘরের দরজাটা বন্ধ রাখি, অর্থাৎ প্রতিরোধমূলক অবস্থা বা ব্যবস্থাগুলো গ্রহণ করি, সেটাই হওয়া উচিত আমাদের মূল উদ্দেশ্য। স্যার, যদি একটু আমাদেরকে কষ্ট করে বলতেন যে কোভিড কবে নির্মূল হবে পুরোপুরি, এটা তো বলা সম্ভব নয়, কিন্তু এক্ষেত্রে কোন জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি নির্ভর করে যে কবে নাগাদ এটি শেষ হবে? অন্য ফ্লু ভাইরাস কিংবা অন্য রেসপিরেটরি ভাইরাসের সাথে কোভিডের একটা বিরাট পার্থক্য আছে। এক তো সে জীবন সংহার করছে, দুই হচ্ছে সে কিন্তু অনেকের লাংসের ক্ষতি করছে, এবং অনেকের ফুসফুস ফাইব্রোজড হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুসফুসের টিস্যু বা ফুসফুসের যেটা দিয়ে তৈরি হয় সেই যে মানে বায়োলজিক্যাল মেটেরিয়াল, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো নষ্ট করে দিলে কি হচ্ছে? আপনি বেঁচে আছেন, কিন্তু আপনার ফুসফুসের 20-30 ভাগ নাই হয়ে গেছে। তো এরকম একটা ঝুঁকি কিন্তু আমরা নিতে হচ্ছে কোভিড হলে। তো এই জন্য আমি বলবো যে এই ভাইরাসটাকে হেলাফেলা করা যাবে না, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে যে এটা সহজে নির্মূল হবে না, এই জন্য যে এই যে করোনা ভাইরাস, এটার মিউটেশনের হার অনেক বেশি, ফলে এটা বারবার চেহারা বদলায়। এটা অনেকটা সিনেমার নায়ক নায়িকাদের মতো, এক এক ছবিতে এক এক রকম। জনি ডেপ কোথাও পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের সেই ক্যাপ্টেন স্প্যারো, আবার কোথাও কিন্তু সে জ্যাক সুইনি, ওই যে ইংল্যান্ডের এক নাপিত যে গলা কাটে মানুষের, কিংবা কোথাও কিন্তু সে খুবই একটা নিরীহ লেখক। হ্যাঁ, তো এই যে এক এক জায়গায় এক এক চেহারা, কিংবা ধরেন টম হ্যাঙ্কস, এক এক জায়গায় এক এক চেহারা, ওই রকম এই ভাইরাসও কিন্তু মিউটেশন করে তার চেহারা বদলায়। এই জন্য এই একটা টিকা আসলেই এই টিকাটা যে অনেকদিন কাজ করবে এটা না হতে পারে। টিকাটাকেও প্রতিনিয়ত আমাদেরকে ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে একটা। দুই হচ্ছে
যেহেতু এটা মিউটেশন করে, এই জন্য এটা দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে মিউটেশন করে এটা আরো ভয়ঙ্কর হতে পারে, অথবা মিউটেশন করে এটার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। অধিকাংশ ভাইরাস মিউটেশন করে আস্তে আস্তে দুর্বল হয়। তো সেটা যদি হয় এই ভাইরাসের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে 3, 5, 7 বছর পরে এই ভাইরাসটা আমাদের অন্য ফ্লুয়ের মতো হয়ে যাবে, বেশি লোক আক্রান্ত হবে না। এটা দুটো কারণে হবে। একটা হচ্ছে পৃথিবীতে বহু লোকের এই ভাইরাসে আক্রান্ত হয়ে নানা ধরনের ইমিউনিটি তৈরি হবে। এইটার অনেক টিকা মানুষকে আমরা দিয়ে ফেলতে পারবো। আস্তে আস্তে এই ভাইরাসটা দুর্বল হবে, কিন্তু এটা অতি সহসা হবে না। এটা হতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। স্প্যানিশ ফ্লুর প্রাদুর্ভাব কমতে 3 বছর লেগেছিল, কিন্তু এইটা কিন্তু 3 বছরে কমবে না। কেন? আপনি চিন্তা করেন 1920 সালে মানুষকে জাহাজে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। তো এইখান থেকে আপনি আমেরিকা যাচ্ছেন, আপনার 1 মাস লাগতো। তো 1 মাসের মধ্যে তো আপনার জাহাজের মধ্যে ফ্লু হয়ে হয় আপনি মরে গেছেন, না হলে আপনি সুস্থ হয়ে গেছেন। কিন্তু এখন তো আপনি এরোপ্লেনে যান 24 ঘন্টার মধ্যে আমেরিকায়। তাই এইখান থেকে আপনি ঢাকায়, এখানে ঢাকায় আপনি কারো কাছ থেকে ভাইরাসটা নিয়ে সোজা নিউ ইয়র্কে গিয়ে কাশি দিয়ে এটা দিয়ে দিলেন। তো এই যে আমাদের যানবাহন অত দ্রুত হয়ে গেছে, আমরা চাইলে এখন এইখান থেকে কলকাতা দিনে দিনে চলে যেতে পারি। তো এই যে এটার সাথে তো ভাইরাসও যায়, এই জন্য এত সহজেই ভাইরাসটা কিন্তু কমবে না। স্প্যানিশ ফ্লু কমেছিল কারণ এইরকম যাতায়াত ছিল না। ধরেন বাংলাদেশের মানুষ স্পেনে যেত না। আপনি 1920 সালে খোঁজ নিলে দেখবেন স্পেনে কয়জন বাঙালি ছিল, আর এখন তো স্পেনে বাঙালি ভর্তি, তারা আসা যাওয়া করে বাংলাদেশে। আমরা স্পেনের ফুটবল লিগ দেখে এইখানে লাফালাফি করি। তো এই যে অবস্থা পৃথিবীর, আমরা যে একটা বিশ্ব সভ্যতা গড়ে তুলেছি, এটার যেমন সুবিধা আছে, অসুবিধাগুলো তো আমাদেরকে নিতে হবে। এই অসুবিধা হচ্ছে মহামারী। এই বিশ্ব সভ্যতা আমাদেরকে একসাথে যেমন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শিখিয়েছে, একসাথে ওরকম অসুখটাও নিতে শিখিয়েছে। এখন যেমন আপনি এইখান থেকে শুরু করে চায়না, সব জায়গাতেই ম্যাকডোনাল্ডস পান, কেএফসি পান, ওইরকম এইখান থেকে শুরু করে চায়না, সব জায়গাতেই করোনা ভাইরাসও পাচ্ছেন। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যাবার আগে যদি আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য শেষবার কিছু বলতেন। নিজের জীবন মূল্যবান, এটাকে আপনি মূল্য দেবেন, কারণ আপনি বাঁচলে অনেক কাজ করতে পারবেন, ভালো কাজ মন্দ কাজ যাই করেন না কেন। মন্দ কাজ করলে ভালো হতে পারবেন সামনে, আর ভালো কাজ করলে তো সেই ভালো কাজ আরও বাড়বে সামনে। অর্থাৎ আপনার জীবনে সুযোগ থাকলে আপনি জীবনকে সুন্দর করতে পারবেন, আর জীবন হারিয়ে ফেললে তো আসলে আর কিছু করার নাই। আরও মনে রাখবেন যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনার চাইতে সিনিয়র, যাদের এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা বেশি, তাদেরকে নিরাপদে রাখার দায়িত্বটা কার? আমাদের। আমরা যদি মাস্ক না পরি, আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি, আমরা যদি আমার নিজেদেরকে বেপরোয়া, ড্যাম কেয়ার, স্মার্ট হিরোইজম করতে গিয়ে এই করোনা ভাইরাস নিয়ে বাড়িতে ঢুকি, এটা ভালো কাজ হবে না। আপনি না জেনে একজন হত্যাকারী হয়ে যাচ্ছেন। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আপনার কাছ থেকে হয়তো আপনার বাবা মা, আপনার বয়স্ক দাদা দাদি, নানা নানি আক্রান্ত হলেন। এটা কি ঠিক হবে? এমনকি আমরা একই পরিবারে দেখেছি, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মরে গেছে। কে যে মরে যাবে, কার ব্লাড প্রেশার ছিল, কার অ্যাজমা ছিল, কার লিভারে ডিজিজ ছিল, অনেকে তো জানিই না আমরা। অসুখটা হওয়ার পর জানা যাচ্ছে। এই জন্য আমি বলবো, সাবধানতার কোনো বিকল্প নাই। 9 মাসে দেশ স্বাধীন করে আমরা এত গর্ব করি, আর 9টা মাস মাস্ক পরতে পারি না। এত দুর্বল আমরা কেন হলাম? তো এই জন্য আমি বলবো যে মাস্ক না পরা হচ্ছে দুর্বলতা। সাহসী তিনি, যিনি মাস্ক পরে সবার মধ্যে অন্যকে বাঁচাচ্ছেন। এবং মাস্ক হচ্ছে, এই স্যানিটাইজার হচ্ছে, সাবান হচ্ছে এই ভাইরাসের বিরুদ্ধে অস্ত্র। সেই অস্ত্র নিয়ে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, তারাই আসলে করোনা যোদ্ধা। আর যারা এই খালি হাতে নাক মুখ খুলে খুব বীরত্ব দেখাচ্ছেন, তারা আসলে করোনা যোদ্ধা না, তারা আসলে করোনা সংক্রমণকারী, তারা করোনা বিপদ, তারা হচ্ছে করোনা শত্রু। তো এই জন্য আমি বলবো, করোনা শত্রু হবেন না, করোনা যোদ্ধা হন, করোনা প্রতিরোধকারী হন। আপনি যদি জানেন সত্য তথ্যটা, সঠিক তথ্যটা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দেন। আপনি সত্য বলতে ভয় পাবেন না। আপনি বয়স্ক, তাকে বলতে ভয় পাবেন না যে আঙ্কেল মাস্কটা পরে ঢুকেন, আমার আব্বা কিন্তু আপনার সমান বয়স। এটা বলতে হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অসুস্থতার মাঝেও আপনি সময় দিয়েছেন। আশা করি ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অনি, আমিও খুব ভালো লেগেছে যে আমি
এখানে এসে 96.4 কথাগুলো বলতে পেরেছি। স্পাইস এফএম 96.4। আমি ভাবতাম এখানে শুধু সবাইকে প্র্যাঙ্ক কল দেয়, তো আমি দেখলাম যে আমি একটু ভয়ও পেয়েছিলাম যে এখানে এনে হয়তো আমাকে বলবে কিসের Prank করা স্পাইস হবে এফএম, না। এটা প্র্যাঙ্ক, এটা জেলখানা। তো আমি দেখলাম যে না, আসলে আমার সাথে প্র্যাঙ্ক করে নাই। তো ধন্যবাদ, এটা আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ। ধৈর্য ধরে আমাদেরকে অন এয়ার এবং লাইভে একই সাথে দেখছিলেন, উপভোগ করছিলেন, এবং প্লিজ এই লাইভটি সবার সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের ইনফরমেটিভ ইন্টারেস্টিং লাইভটি সবার সাথে শেয়ার করে দিলে সবার মধ্যে একটু হলেও সচেতনতা জাগ্রত হবে। আগামী সপ্তাহে আবারও চলে আসবো এমনই কোনো একজন হেলথ স্পেশালিস্টকে সাথে নিয়ে। আমাকে ফলো করতে ভুলবেন না RJ অনি ফেসবুক ফ্যান পেজ। ফেসবুকে যে লিখে ফেলতে হবে RJ অনি, তাহলে পেয়ে যাবেন আমাকে, এবং এই ধরনের বিভিন্ন মেডিকেল কন্টেন্টের আপডেটগুলো কিন্তু সেখানেই থাকছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুনতে থাকুন, সাথেই থাকুন 96.4 স্পাইস এফএম, বিকজ ইটস অনলি আস হু অলওয়েজ টেন্ড টু সেট দ্য সিটি অন ফায়ার। বাই বাই, টাটা, স্টে সেফ, স্টে সাউন্ড।